বিসমিল্লাহির রহমানির রহিম। জামাত নিষিদ্ধ নয় কেন, এ বিষয়ে কিছু কথা বলবো। জামাত ইসলামী একটি অভিশপ্ত দল, যাদের কোনো নীতিগতভাবে আদর্শ নেই। তাদের আদর্শ একটাই, মৌলবাদী, জঙ্গিবাদী, মারপিট, গায়ের জোরে কথা বলা। কিন্তু তাদের লেবাস দেখলে আপনি বুঝতে পারবেন না তাদের ভিতরে কি আছে। এ জামাত অনেক বড় একটা বেঈমান বা মুনাফিকের দল। জামাত 1947 সালে যখন দেশ বিভক্ত হচ্ছে, জামাত তখন ভারতের পক্ষ নিয়ে পাকিস্তানের বিরোধিতা করছিল। এগুলো আমি ইতিহাস থেকে বলছি, আমার কোনো নিজস্ব বয়ান না, কিংবা আমি কারো কাছে শুনে বয়ান করতেছি তা না। এগুলো হচ্ছে ইতিহাসের অংশ। জামাত 47-এ ভারত চেয়েছিল পাকিস্তান হোক, সেটা জামাত চায় নাই। তাহলে বাংলাদেশ সৃষ্টির যে প্রথম ধাপ 47, সেখানে জামাত বিরোধিতা করছে। তারপর 71-এ এসে জামাত আবারও বাংলাদেশ স্বাধীন হোক, সেটা চাই নাই। সেটা বাংলাদেশের সরাসরি বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামাত শিবির। 1991 সালে তখন আমি ক্লাস 5-এ পড়ি। রাজনীতি সম্বন্ধে এত ধারণা ছিল না বলতে গেলে। তো নির্বাচনের আগে, 91 সালে নির্বাচনের আগে প্রতিটি দলের একটা সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল বিটিভিতে। সম্ভবত আনিসুল হক, সাবেক মেয়র ঢাকার, উনি উপস্থাপন করছিলেন। সেই অনুষ্ঠানে জামাতের পক্ষ থেকে নিজামী ছিল, এটা কনফার্ম, কিন্তু গোলাম আজম ছিল কিনা সেটা আমি কনফার্ম করতে পারতেছি না, কিন্তু নিজামী ছিল সেটা কনফার্ম। সেই অনুষ্ঠানে জামাতকে বলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে তাদের পাকিস্তানের 71-এর মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে। জামাত সেখানে সরাসরি উত্তর দিয়েছেন যে হ্যাঁ, আমরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছি। কেন করছি? আমরা চেয়েছি পাকিস্তান যাতে পাক না হোক, পাকিস্তান বিভক্ত না হোক। তাদের মূল কথাটা ছিল এটাই। তাহলে সে আমাদের ভিত্তি যেখানে 47, সেখানে বিরোধিতা করছে। যেখানে আমাদের অস্তিত্ব 71, সেখানে বিরোধিতা করছে। 86-তে যখন সব দল মিলে সিদ্ধান্ত নিয়েছিল এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে কোনো নির্বাচনে অংশ নেবে না, তখন মাফিয়া হাসিনা ও জামাত এরশাদের পাতানো নির্বাচনে অংশ নিয়েছিল। জামাতের পর্যায়ক্রম তাদের অবস্থান নিয়েছিল। তারপর সর্বশেষ এর আগে 96-তে যখন 91 সালে বাংলাদেশের ইতিহাসে সুষ্ঠু ভোট বলতে 1 নম্বর যাকে রাখা হবে, সেই 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, আসার কিছুদিন পরে সম্ভবত 93 দিকে জামাত একটা আইডিয়া আবিষ্কার করলো, তত্ত্বাবধায়ক সরকার। এই আইডিয়াটা কিন্তু আওয়ামী লীগের ছিল না, এই আইডিয়া ছিল গোলাম আজমের। এর আগে গোলাম আজমকে দেশের নাগরিকত্ব দেওয়া না দেওয়া নিয়ে আন্দোলন হয়েছিল। ঘাতক দালাল নির্মূল কমিটি, শেখ জাহানাই ইমামের নেতৃত্বে, সেখানে আসিফ নজরুল ভালো একটা দায়িত্ব পালন করছিল জাহানাই ইমামের পক্ষে। তো সেখানেও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে এক হয়ে জামাত 173 দিন হরতাল, অবরোধ, ভাঙচুর সবকিছু করছিল আওয়ামী লীগের সাথে মিলে। যা হোক, বিএনপি সেটা তো 96টাও গেল। এবং ইলেকশনের আগের দিন, 96 ইলেকশনের আগের দিন জামাতকে আমি দেখেছি, জামাতের কয়েকজন নেতাকে দেখেছি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে বৈঠক করতে, গোপনীয় বৈঠক করতে, তাদের নির্বাচনটা কিভাবে তারা ট্যাকল করবে এটা নিয়ে আলোচনা করছিল। আমি দেখছি, এগুলো আমি নিজের চোখে দেখছি। এই ঘটনাটা আমি নিজের চোখে দেখছি, চট্টগ্রামের কথা বলতেছি। তো 96 গেল,
2001 দেখলো জামাত কোনোভাবে ক্ষমতা স্বাদ পাবে না, তখন বিএনপির সাথে এক হলো। বিএনপির সবচেয়ে জন্মের পর থেকে সবচেয়ে বড় ভুল ছিল বিএনপির জামাতের সাথে ঐক্য করে, নির্বাচনে ঐক্য করে, জামাতের সাথে নির্বাচনে ঐক্য করে বিএনপির সবচেয়ে বড় ভুল ছিল। সেই ভুলের খেসারত বিএনপিকে 17 বছর দিতে হয়েছে। বিএনপি সরকার টিকতে পারে নাই, 5 বছর টিকার পর আর টিকতে পারে না বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। সেই ষড়যন্ত্রে নির্বাচন না যাওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজি ছিল না, কিন্তু আলী আহসান মুজাহিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বুঝিয়ে সুজিয়ে, সেটাও একটা মোটামুটি ফাতানো একটা নির্বাচন ছিল। 2008 সালের নির্বাচনটা মোটামুটি একটু বিতর্ক আছে, এটা সবাই মানতে হবে। সে নির্বাচনে নিয়ে গেছিল বিএনপিকে আলী আহসান মুজাহিদ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যুক্তি দিয়ে। তাদের তো আবার যুক্তির অভাব নেই, জামাতের যুক্তির অভাব নেই। যেমন এখন জামাতের ব্রাহ্মণ পীর, ওনারও কোনো যুক্তির অভাব নেই। তারপরেও জামাতের আমেরিকা শাখার আমির, ওনারও যুক্তির অভাব নেই। তারপর বাংলাদেশে হেজিমনি যিনি বলেন, সেই হেজিমনিরও যুক্তির অভাব নেই। মোটামুটি জামাতের সবার যুক্তির অভাব নেই। আচ্ছা যাই হোক, সে কেন বড়াডুবি হলো, বিএনপি জামাত সবার বড়াডুবি হলো নির্বাচনে। আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির সাথে জামাত 2014 সাল পর্যন্ত ইলেকশন পর্যন্ত ফাইট করছিল। এমনকি জামাতের চাপে তৎকালীন বাংলাদেশ সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী, সম্ভবত ভারত পরবর্তী প্রেসিডেন্ট হয়েছেন প্রণব মুখার্জি আসছিল। জামাতের সিদ্ধান্তের কারণে, যেহেতু জোট বিএনপির সাথে জোট, সেই জোটের মধ্যে সিদ্ধান্তের কারণে, সে সিদ্ধান্ত বিএনপি মেনে নিয়েছিল। সিদ্ধান্তের কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রণব মুখার্জির সাথে দেখা করে নেয়। সেটা আওয়ামী লীগের মধ্যে একটা খুব ভারতের মধ্যে একটা খুব জমেছিল। আচ্ছা 14 সাল পর্যন্ত যখন দেখলো যে মাফিয়া হাসিনা চালিয়ে করে ক্ষমতা আবার বসে গেছে, তখন জামাত কি করলো, আস্তে আস্তে চুপ হয়ে গেল। তাছাড়া জামাতের প্রতি আওয়ামী লীগের দরপাকড় চলতেছিল। তখন আওয়ামী লীগ, জামাত কি করছে, একটা পজিশন নিছে। সেই পজিশনটা হচ্ছে জামাতের ছাত্র সংগঠন, শিবিরের ছাত্র সংগঠনকে আওয়ামী লীগের সাথে মিশিয়ে দিয়েছে 14 সালের পর। এরা কমপ্লিটলি আওয়ামী লীগ হয়ে গেছে। জামাত শিবিরের কর্মীগুলো সবাই আওয়ামী লীগ হয়ে বিরোধী দলের উপর দমন নিপীড়ন শুরু করছে। এই যে আমরা তখন বলছিলাম হেলমেট বাহিনী, এই যে হেলমেট বাহিনী, কিন্তু ছাত্রলীগের বা আওয়ামী লীগের কোনো লোক হেলমেট পরে মাঠে নামে নাই। যারা হেলমেট পরে তখন নেমেছিল সবাই জামাত শিবিরের। তাদের অত্যাচার, এই যে বেশিরভাগ অত্যাচার হয়েছে হেলমেট বাহিনীর কাছ থেকে, এবং এই হেলমেট দাঁড়িয়ে হলো জামাত শিবিরের কর্মীরা। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের আগস্ট, সেই 5 আগস্টের আন্দোলন, সেখানেও জামাত আন্দোলন করে নাই। কেন করে না, কিভাবে করে, সেটাও আমি এখন বলতেছি। জামাতের পক্ষ থেকে, মানে শিবিরের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে 15 জুলাই কিংবা 14 জুলাই এরকম একটা সময় ঢাকা বাসিতে হামলা করা হলো, এবং হেলমেটধারী বাহিনী। এই হেলমেটধারী ছিল ছাত্র শিবির। তারপর যখন তাদেরকে জনগণ মিলে সেখান থেকে বের করে দেওয়া হলো ঢাকা ভার্সিটি থেকে, তখন তারা বুঝতে পারছে কিছু একটা হতে যাচ্ছে দেশের মধ্যে। তারপরে তারা ছাত্রলীগে ছিল, এই যে ছাত্ররা, ছাত্র জনতা মিলে অভ্যুত্থান হলো, সে অভ্যুত্থানে তারা যুক্ত ছিল। যুক্ত থাকার পর বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দল সবাই মোটামুটি সাপোর্ট দেওয়ার পর, সবাই নেতা কর্মী অংশগ্রহণ করার পর, যেমন বিএনপির নেতা কর্মীরা সবসময় বিএনপির পরিচয়টা নিয়েই যে কোনো আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে, ঠিক তদ্রুপ 24-এর আন্দোলনও বিএনপি লুকোচুরি করে যুক্ত হয় নাই। প্রকাশ্য ঘোষণা দিয়ে বা প্রকাশ্য ছাত্র দলের কর্মীরা, বিএনপির কর্মীরা, যুব দলের কর্মীরা, এরা প্রকাশ্যে মাঠে নেমেছে। আমরা যারা টুকটাক অবদান দেখেছি 24শে আগস্টে, আমরা কোনো আমাদের পরিচয় গোপন করে মাঠে নামে নেই বা আন্দোলন করি নাই। আমরা যে বিএনপি সমর্থক সেটা
আমাদের পরিচয় নিয়ে আমরা আন্দোলন করেছি। এই 24-এর আগে জামাত তো কিছুটা, জামাতের শিবিরের কিছু অংশ আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে গেল হেলমেট বাহিনী হিসেবে। আর কিছু কি করলো, তাদের ফেসবুক অ্যাক্টিভ থাকলো, তারা কি করলো, প্রোফাইলে জিয়াউর রহমান, খালেদা জিয়া বা বিএনপির সিনিয়র নেতাদের ছবি দিয়ে তারা মোটামুটি নিজেকে বিএনপি পরিচয় দিত। এই পরিচয় দিয়ে তারা টিকেছিল। তারপর তো আমাদের কাঙ্ক্ষিত 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকে বিতাড়িত হলো। এটাও হতো না যদি সেনাবাহিনীর সহযোগিতা না করতো। অথচ সেনাবাহিনীকে নিয়ে এখনো জামাতের ব্রাহ্মণ পীররা ষড়যন্ত্র করতেছে। তারপর কাঙ্ক্ষিত 5ই আগস্ট আসলো। তারপর বলা হচ্ছে এখানে শিবির ভূমিকা পালন করছে, এনসিবির পক্ষ থেকে বলা হচ্ছে এখানে শিবির ভূমিকা পালন করছে। প্রথমে আসলো যিনি এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, কাইয়ুম। তিনি 5ই আগস্টের পর তার পরিচয় সামনে আসলো সে শিবিরের সভাপতি নাকি সেক্রেটারি ছিল, কিন্তু উনি আওয়ামী লীগের কমিটিতে ছিল, মানে ছাত্রলীগের কমিটিতে ছিল। এই আন্দোলনে যে যুক্ত হলো ছাত্রলীগ পরিচয়ে কিংবা সাধারণ নাগরিক পরিচয়ে কিংবা সাধারণ স্বার্থ পরিচয়ে, কিন্তু তিনি যে শিবির কর্মী সেটা যখন মাফিয়া হাসিনা চলে গেল তখন প্রকাশ করতেছে। তারপর বিভিন্ন জায়গা থেকে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ, বিভিন্ন জায়গা থেকে বলছে হ্যাঁ আমি শিবিরের অমুক, আমি জামাতের অমুক, আমি জামাতের তমুক, আমি শিবিরের পদে আছি, শিবিরের পদে আছি। কিন্তু এরা সবাই 5ই আগস্টের আগে গুপ্ত সংগঠনের মতো ছিল, আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়েছিল। আর কিছু অংশ ফেসবুকে যারা, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ ছিল, তাদের প্রোফাইল, তাদের পিকচার সবগুলো বিএনপির দলের ছবি ব্যবহার করে অ্যাক্টিভ ছিল। তাহলে 24শে আগস্টেও জামাতের কোনো ভূমিকা ছিল না। প্রকাশ্যে, অপ্রকাশিতভাবে ছিল, ঠিক আছে, এটা মানতেছি, কিন্তু প্রকাশ্য ছিল না। এই হলো জামাত ইসলাম। সে জামাত ইসলাম এর 71-এর বিচার করা এখন খুব জরুরি। কারণ আমি কালকেও বলছি আমার এক ভিডিওতে, মাফিয়া হাসিনাকে হটানো হয়েছিল হত্যা, গুম, খুন, দুর্নীতি, জনগণের উপর জুলুম এবং 4-5 হাজার লোককে হত্যা, এসব কারণে মাফিয়া হাসিনাকে হটানো হয়েছিল। সেই জন্য মাফিয়া হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো বা নিষিদ্ধের প্রক্রিয়া চলতেছে এবং মাফিয়া হাসিনার বিচারের কার্যক্রম শুরু হয়েছে। তাহলে সেই হিসাবে তো জামাত অনেক বড় অপরাধী, 47-এর অপরাধী, তারপর 71-এর অপরাধী, 24-এটা নাই ধরলাম, মানে 24-এর আগের অপরাধগুলো যেহেতু হেলমেট পরিহিত ছিল সেই জন্য সে অপরাধগুলো কাউন্ট করা সম্ভব না। তাহলে 71-এ তাদের মূল ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে এবং এখনো পাকিস্তানের পক্ষে। তাদের পাকিস্তানের পক্ষে সমর্থন যদি না থাকতো তাহলে এখন তারা 24-এর পর এসে কিভাবে বলে গোলাম আজমের বাংলা, কিভাবে বলে নিজামীর বাংলা, এগুলো তো বলার কোনো অধিকার তাদের নেই। যেহেতু তারা সুযোগ পাচ্ছে, তাদের বিচার হয় না। এই জন্য তাই বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় আগে জামাতের বিচার করতে হবে, আগে জামাতের বিচার করতে হবে। 24-এর পর আমরা যে নতুন বাংলাদেশ দাবি করতেছি, সবকিছু সংস্কার করে সবকিছু নতুন ভাবে ডেলে সাজিয়ে আমরা যে স্বপ্ন দেখতেছি সামনের দিকে অগ্রসর হওয়ার, সেখানে জামাতের বিচার না করলে সেটা একটা বাধা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। তাই জামাত আওয়ামী লীগের পাশাপাশি এই মুহূর্তে সবার দাবি হওয়া উচিত জামাতকে বিচারের আওতা আনা, জামাতকে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো, জামাতের বিরুদ্ধে দ্রুত জনমত গঠন করে জামাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সেই সাথে এনসিপি নতুন বাংলাদেশের নতুন দল হিসেবে তাদেরও উচিত এই দাবির সাথে এক হয়ে এটার বিরুদ্ধে কথা বলা, জামাতের বিরুদ্ধে কথা বলা। তাহলে বাংলাদেশের জনগণ এনসিপির উপর আস্থা রাখতে পারবে। আর যদি এনসিপি জামাতের সাথে অ্যালাইন করে কিংবা জামাতের পক্ষ হয়ে কথা বলে, তাহলে এনসিপির অবস্থা তেমন একটা ভালো হবে না, আমার মনে হয় না। সেটা ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই সকলের উচিত এখনই জামাতের বিরুদ্ধে বদ্ধ হওয়া, জামাতের মানবতা বিরোধী অপরাধের বিচার করা, এটা নিয়ে সবাইকে সচ্ছল হতে হবে।
আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।